20শে মার্চ 2020, অন্ধকারতম পঞ্চম দিন। আশ্চর্যজনকভাবে সেই শিক্ষকরা ইরফান স্যারের ধুলোয় মেশানো সম্মান পুনরুদ্ধার করার জন্য উঠে পড়ে লাগে, যার প্রথম পোস্ট নেহা দ্বারা দেওয়া হয়েছিল। লক্ষ্য করুন, নেহা আইনজীবীদের চেম্বারে উপস্থিত ছিলেন না, কারণ নেহা কখনো কোনো আইনিভাবে লিখিত বক্তব্য দেয়নি। কেন তিনি এই বিবৃতিটি 3 দিন পরে পোস্ট করেছিলেন, যখন 17ই মার্চ সমস্যাটির সমাধান করা হয়েছিল? আমরা কি বলতে পারি যে তাকে এই বিষয়ে কোনো ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল? ইরফান স্যারের উপর হামলাকারী দুর্বৃত্তরা এমন পোস্ট দেওয়ার জন্য নেহাকে আক্রমণ করতে চেয়েছিল। এটি স্পষ্টভাবে বোঝায় যে তারা কখনো নেহা সম্পর্কে উদ্বিগ্ন ছিল না। তারা ইরফান স্যারকে আঘাত করার জন্য একটি সুযোগ খুঁজছিল মাত্র। অতএব আহমেদ স্যার তাদের ক্ষোভকে কাজে লাগিয়ে স্যারের উপর আক্রমণ করালেন। কাকতালীয়ভাবে নেহা পোস্ট করার পর কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনশটটি নিয়ে নিলেন মোহাইমিনুল স্যার। তারপর তিনি ইওসি স্টুডেন্ট নেটওয়ার্ক গ্রুপে একই স্ট্যাটাস দেন। বোকা বলে উল্লেখ করেছেন। কারা এই ষড়যন্ত্র করেছেন? বাইরের মানুষ? আমরা এই ব্যাপারগুলো নিয়ে বসি, কাম টু কনক্লুশন। তোমরা এই ব্যাপারগুলো দেখো আমরা কি করতেছি, দেন ইউ মেক ইউর ডিসিশনস। তিনি আরো লিখেছেন, আইজা একটি মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানান, ওরশি একটি পোস্ট দিয়েছিল সেই দিন। পরে সালমান স্যার, নেহা এবং মোহাইমিনুল স্যারের মতো একই পোস্ট দিয়েছিলেন। সালমান স্যার 17ই মার্চের মিটিংয়ের কথা বলেছিলেন, তাও কোনো তারিখ উল্লেখ না করে। এইভাবে সকলকে এই বিশ্বাসে বিভ্রান্ত করেছিল যে সিদ্ধান্তটি গতকাল আইনজীবীদের সামনে হয়েছিল। এখন পর্যন্ত আমরা দেখেছি কিভাবে মোহাইমিনুল স্যার এবং সালমান স্যার নেহার বক্তব্য ব্যবহার করে ইরফান স্যারের সুনাম পুনরুদ্ধারের মিথ্যা নাটক করছিলেন। এখন আমরা দেখব কিভাবে এই 4 জন শিক্ষক ইরফান স্যারকে তার বিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য খুশি করার চেষ্টা করেন। আহমেদ স্যার মেসেজ করেন ইরফান স্যার। সালমান স্যার মেসেজ করেন ইরফান স্যারের ওয়াইফকে। অনলাইন ক্লাস নেওয়ার সময় মোহাইমিনুল স্যার বলেছেন, তোমরা অনেকে অনেক কিছু করছো which was not the right thing, okay, in any way. So ওই জিনিসটা, and being a founder of the institution and as teaching in here, আমি এমন কাউকে পড়াতে পারবো না যে আমার কলিগের ব্যাপারে এরকম নেগেটিভ ধারণা রাখে উইদাউট এনি প্রপার জাস্টিফিকেশন অর অন এনিথিং। ওকে, সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সবাই ইরফান স্যার এগেইনস্টে পার্সোনাল গ্রাজ ওটার দায় মেটানোর জন্যই সবাই এরকম করতেছে। We don't want into teachers যে আমরা তার সাথে অ্যাসোসিয়েশনে চাচ্ছি। বিকেলে মসুদ স্যার তার স্ত্রী সহ বিরিয়ানি নিয়ে ইরফান স্যারের সাথে কথা বলার জন্য ইএলসিতে এসেছিলেন। ও যে তোমার সাথে বিহেভিয়ারটা করছে, আই এম সেইং যে এই বিহেভিয়ারটা করা উচিত না। ও যখন বাসায় গিয়ে আমার সাথে বলছে যে আমি রাগারাগি করছে, আমি তো আমি একটা কথা বলি, উনি রাগারাগি করে উনি আমাকে বলছে ফাক অফ, মুস্তাকে বলছে চোখ, ইউ ডোন্ট হ্যাভ রাইট টু টক, আর পেছন থেকে নাম জানি রুমন ভাইকে কন্টিনিউয়াস রুমন ভাইকে গালি হয়েছে। আচ্ছা, স্নেহার যে সব কথাগুলো শুনছেন, কোনো জায়গায় কি প্রুভেন যে ও হ্যারাস হয়েছে? সত্যি কথা বলেন। আহমেদ ভাই গতকালকে ওর যে শুনানিটা হয়েছে এটা ট্রুথ ছিল আমার মনে হচ্ছে, আমি জানি না। এখানে এই 4 জনের বাইরে देयर इज আ ফিফথ পারসন।
নেভার। I think, I'm No. sure. আচ্ছা কি থিঙ্ক Definitely not. কি থিঙ্ক করে শুনি আমি। তুই তো আমার পয়েন্ট অফ ভিউটা শোন। সবকিছু লিংক আছে। এটা 1-2 দিনে হয় না ইরফান। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এটা এই 24 ঘন্টার কাহিনী না। এটা আপনি সবকিছু ফিফথ পারসন নেমটা বলেন, তারপরে আপনি যখন যা বলবেন আমি কানেক্ট করা শুরু করি। সুফিয়ান, ওই ছাদের মিটিং এ সুফিয়ানের যাওয়ার কথা ছিল না। আমি তোকে বলে গেলাম গতকাল না পরশু রাত্রে সে ভোরবেলা আমি জিজ্ঞেস করতেছি, মানে because I know it's not true ইরফান, deep down I'm still fighting for you, believe it or not my actions আমি কোনো বড়াই করে মাইক নিয়ে বলতেছি না। that's the problem. ভাই এটা কত বড় মানবতার কাজ করতে ভাই। Because I know it's not true ইরফান, deep down I'm still fighting for you, believe it or not. আমি তোকে লাস্টে হাত করে তোকে অফিসে বলে গেলাম 2টা দোয়া পর, ঠিক আছে, এই আর 2টা পর, ঠিক আছে। আমার তোরে গোয়া মারার থাকলে আমি তোরে রেগুলার করতাম না ভাই কোনো ছাড় ছুড়ের বিষয় না ভাই, ওরে উচ্ছেদ করে দেন ভাই। আমার তোরে গোয়া মারার থাকলে আমি তোরে রেগুলার করতাম না। It's a big game, it's a big game, and over there also he he suggested, is very emotional, that is and what this he is how suggested things were যে treated. আমরা একটা নতুন কোচিং করব। আপনার তো একটা ভুল করছেন আপনি, যেটা হচ্ছে আমাদেরকে গালিগালাজ করে এবং ইয়ে করে। ওটা তো আমি করছি, আমি তো আগেই বললাম হচ্ছে। আমি আর সবাইকে এইভাবে সারা কথা বের জীবন করতে সরি বলে করতে যাব ফ্যাক্টগুলো জোড়া লাগবে এবং আসলে ভাই, সলিউশনটা না করলে কর ভাই, না করলে নাই। আমি কিন্তু মাফের ইস্যু নাই তো এখানে, সলিউশনের ইস্যু আছে এখানে, মাফের তো ইস্যু নাই, না না না, মানে solution এখানে সলিউশনের ইস্যু আছে। মাফ কেন, আমি অবশ্যই সবার কাছে মাফ চাইবো। বুশরার কাছে আমি মাফ চেয়েই থাকবো। বুশরা যতই রাগ করো মানে যতই প্রিটেন্ড করো ইটস ফাইন, আই নো ইটস নট ফাইন। আমি আফরিন আপুকে স্বাগতের কাছে ভাই আমার জিনিসটা বুঝ ভাই। আমি একটা কথা বলি, এখনো বলবো, আমি একটা কথা বলি, আমার পিছনে এই যে এটা যে কনস্পিরেসি এটা একটা হইছে, বিশাল বিশাল। দ্রুত সারমর্ম 1. নেহার বাড়িতে আরেকটি কোচিং খোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছিল। 2. মুস্তাসার পরিকল্পনার জন্য অন্যান্য শিক্ষকদের দায়ী করেছিলেন। মুস্তাসার স্বীকার করেছেন যে ইরফান স্যারের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হয়েছিল। আমি একটা কথা বলি, সেই অবস্থায় ওকে বের করে দিতে হবে ভাই, কিছু করার নাই, সবাই মিলে বের করে। যেহেতু এটি এখন সুস্পষ্ট হয়েছে যে এটি একটি ষড়যন্ত্র ছিল, তাই আমরা কি নির্দ্বিধায় বলতে পারি মুস্তাসার একজন নিশ্চিত ষড়যন্ত্রকারী ছিলেন? আসুন শোনা যাক তারা কেন সমর্থন করেছিলেন। কমিউনিকেশন চলে আসছে, আমরা অনেক বেশি টাকা দিই। কিসের জন্য? ইরফানকে অনেক বেশি অন্য percentage coaching এ দেওয়া এরকম হয়, এত কোথায়? percentage দেওয়া ঠিক না। আমি ঠিক সালমান আছে? আমার সাথে Then বলতেছে plan করছে, মুস্তাফিজ তুই একটা নিজের ভাই, একটা- এখন যদি নিজের- মনে করছি 30% থেকে কমায় যদি ও 25 করে 5,000 টাকাই আপনার জন্য 5,000 টাকার জন্য আপনি আপনার ভাইয়ের সাথে তারপর আরো আছে, এখন তারপর এই আরো আছে। খারাপ করতে তারপরে গেলে আমি করবে। তুমি এখন যদি এই বিপদের টাইমে ওর উপর চিপ দাও, এটা আল্লাহ তোমারে চিপ দিবে। এটা আমি বলে গেছি হরফ, আমি বলতে কারে? পারবো। সালমানদের? তখন তার আমি সালমান, আমি সবাইকে বড় দিছি। জায়গায় খুলবো, আমরা লাগলে নিজেরা এই যে খুলবো। তখন এটা আসছে, তখন নিজেরা এটা আসছে, এক মিনিট তখন এক মিনিট থেকে আসছে। সুতরাং দর্শকবৃন্দ, পুরো ষড়যন্ত্রের আসল কারণ ছিল টাকা। আমার কার এগেইনস্টে কি করণীয় এটা আপনি একটু যেমন আপনি বলছেন রাইয়ান না রায়হান শমী, ক্লিয়ার করেন। শ্রমিকেরটা আমরা যেটা করব, দেখ, some people you cannot drive out all, ঠিক আছে, মানে তুই এখন ড্রাইভ আউট করলে it will be that, but you can instantly take সাপ তো রাখতে পারবো না ভাই বাসায়। সাপ না রাখবি। না once you know it is এখন আমারটা there, শোন। your problem is half তুই solved. এখন আমারটা শোন, Then মানে is বুঝছিস না? taking it out at the right মানে time. সাপকে তখন তুই বিন বাজায় ঘুরাবি। আমি এত একটা কথা বলি, আমি আমার মতো যদি ইনভেস্টিগেট করে দেখছি, হ্যামস্টার প্লেড আ ভেরি ডেঞ্জারাস রোল হিয়ার। উনি যখন ফার্স্ট প্লেস জেনে গেছে, এটা তখনই ভাই ওইদিকেই শেষ হয়ে যেত। কিন্তু তোকে আমি দেখে মনে আবার করছি সবার আগে আমি বুঝতে জানছি। জিনিসটা। হ্যাঁ, আমি মনে করছি সবার আগে আমি জানছি। মুস্তাসারের চলে যাওয়ার পর ইরফান স্যার সালমান স্যারকে তার আর্থিক অসচ্ছলতা সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যেমনটি মুস্তাসার উল্লেখ করেছেন। তুই বলো যে আমি হ্যাপি না, আমার সালমান মুস্তু ভাই বললো। তাহলে দেখেন ভাই, সালমানের সাথে আমার ডিল ছিল 1.5 বছরের। 1.5 বছর পরে ও এখন যা ইনকাম করতেছে এটা ওর জন্য বোনাস এবং এক্সিলেন্ট। ও 40,000 30,000 ইনকাম, দ্যাটস এ বোনাস ইনকাম। তো ও কেন এটা নিয়ে হ্যাপি থাকবে না? ও যদি বলে না আই ওয়াজ সাপোজ টু গেট দ্য শাকুবিজ ইনকাম অ্যাজ ওয়েল, ওয়াই উইল হি থিঙ্ক সো? বাট হি থট সো। সো এটা ঠিক হয়নি। তখন তার আমি সালমান, আমি সবাইকে বড় জায়গায় খুলবো, আমরা লাগলে নিজেরা এই যে খুলবো। তখন এটা পুরোপুরি একটা ফাইন্যান্সিয়াল গেম হচ্ছে, ফাইন্যান্সিয়াল পলিটিক্স। দ্রুত সারমর্ম 2. 1. সালমান স্যারকে 1.5 বছরের জন্য চুক্তির মাধ্যমে নিযুক্ত করা হয়েছিল এবং এই চুক্তিটি ইতিমধ্যে 2020 সালের জানুয়ারিতে
শেষ হয়ে গিয়েছিল। 2. সালমান স্যার অতিরিক্ত আয়ে খুশি ছিলেন না, বরং তিনি স্থায়ী বাংলা শিক্ষিকা স্বাগতিক ম্যাডামের সমমানের আয়ের আশা করছিলেন। 3. সালমান স্যার আরেকটি কোচিং খোলার পরিকল্পনা করেছিলেন। যদি তিনি ইএলসিকে ভেঙে দিতে পারেন তাহলে ইএলসির শিক্ষার্থীদেরকে তাদের নতুন প্রতিষ্ঠানে টেনে নিয়ে বাংলা ডিপার্টমেন্টের পুরো টাকা উনি একাই উপার্জন করার ষড়যন্ত্র করেছেন। আমার কাছে প্রশ্ন করা হয়েছে আপনার কাছে কি কোনো প্রমাণ ছিল আপনি কথা যে বলছেন? আমি হচ্ছে না, আমি যদি ঘাটাঘাটি শুরু করি আমার তরফ থেকে কোনো প্রমাণ আমি বের করতে পারবো না, ঠিক আছে? মেড মি ইন আ ভেরি অকওয়ার্ড পজিশন এন্ড আই রিয়েলাইজ দ্যাট আই ডিড সামথিং রং। কোনটা প্রমাণ দিতে পারবো? যে আমি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছি কি করছি, ঠিক আছে? আমি যে স্ট্রংলি কিছু বলতে পারবো না এটা নিয়ে, ঠিক আছে না? তখন আমি রিয়েলাইজ করছি দ্যাট আই মেড আ মিস্টেক, ঠিক আছে? মিস্টেক করার পর আই ওয়াজ রিয়েলি অ্যাশেমড অফ মাইসেলফ হোয়াট আই ডিড টু মাই ফ্রেন্ড, ঠিক আছে? মানে আমি চিন্তা করতেছি, ঠিক আছে, এই ফার্নার আমি জব দিচ্ছে, ঠিক আছে, এখানে কাজ করার অপরচুনিটি দিচ্ছে, এন্ড আই ওয়েন্ট টোটালি अगेंस्ट হিম, ঠিক আছে? ভাই আমি আমার ইন্টিগ্রিটি আর জীবন নষ্ট করতেছি না। ধর তোর সাথে সমস্যা হয়েছে, আমার উচিত ছিল তোর সাথে সে কথা বলা। আমার যে সবচেয়ে বড় ভুল, মানে এটা আমি রিয়েলাইজ করছি, স্টুডেন্টের কথা আমি জীবনও শুনতেছি না। মানে আমার এত কালকে সলভ করতে হবে তো তোর নিজেরই। আমি সলভ করবো তো, মানে আমি ইনশাআল্লাহ দোস্ত, আমি তো বললাম আই উইল সলভ ইট নো ম্যাটার হোয়াট। আমাকে আজকে যারা যারা ফোন দিত আমি কিন্তু সবাইকে বলতেছি একটা কথা বলতেছি, অ্যাকর্ডিং টু আওয়ার লিগ্যাল ইনভেস্টিগেশন ইরফান ইজ নট গিলটি। ফাইজারটা শোনার পর আমি কিন্তু ফাইজারটা শোনার পর আমি ব্যাপারে একটু মেসেজ আপনি যদি করছেন খুব খারাপ কাজ করছেন কিন্তু, ঠিক আছে? সেটা যখন আসছে তখন তো আমরা ভাই আপনি কেমনি বিশ্বাস করবেন বলুন? বাড়িতে যাওয়ার পর সালমান স্যার ইরফান স্যারকে টেক্সট করেছিলেন। তুই যেমন আমাকে 2-3 বার রূপে বলছো যে তুই টিচিং সেক্টরে আর থাকতে চাচ্ছিস না, তোর সাথে আমার যেন রিলেশনটা নষ্ট না হয়, কারণ এটা তো আমি তো বললাম দোস্ত, এটা তুই এটা একবার চিন্তা করিস না, ঠিক আছে? ওকে, মানে এটা আমার গ্যারান্টি, ঠিক আছে? দেয়ার উইল বি নো সাচ থিং which kind of immature, ঠিক আছে? কারণ ভাই দেখ, একটা প্রফেশনাল রিলেশনশিপ থাকাটাই আমি মনে করি উত্তম সবার মাঝখানে। তুই আমার খারাপ চাবি না, আমি তোর খারাপ চাবো না, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, আমি বলি, আমি যদি তোর জায়গায় থাকতাম, হ্যাঁ, অনেকলি ইউ রেকর্ড মাই থিং অ্যান্ড এটা বলে দিস এই কথা সালমান বলছে, আমি কোনোদিন আমার অর্গানাইজেশন রাখবো না, ঠিক আছে? আমি কোনোদিন আমার অর্গানাইজেশন রাখবো না। দ্রুত সারমর্ম 3। 1. সালমান স্যার ক্ষমা চেয়েছেন এবং তার ভুল স্বীকার করেছেন, সেজন্য ইরফান স্যার তাকে ক্ষমা করে দিয়েছিলেন। 2. সালমান স্যার শিক্ষকতার পেশা ছেড়ে দেবেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ইরফান স্যার বা ইএলসির জন্য কোনো প্রকারের হুমকি হবেন না। 3. সালমান স্যার ইনডাইরেক্টলি আহমেদ স্যারকে বের করে দিতে বলেন। এই মুহূর্ত পর্যন্ত মুস্তু স্যার এবং সালমান স্যার ইরফান স্যারকে বিশ্বাস করান যে আহমেদ স্যারই একমাত্র ষড়যন্ত্রকারী। অতএব 22শে মার্চ ইরফান স্যার একটি মিটিং ডেকে আহমেদ স্যারকে ইএলসি থেকে বের করে দেন। হচ্ছে আমাদের ইএলসি একটা ড্রাফট, হ্যাঁ, তো এখানে কিছু টিচারের সিগনেচার আছে। এটা কি আপনার রিয়েল সিগনেচার? এটা কি আপনার রিয়েল সিগনেচার? মুখটা একটু কাইন্ডলি খুলে একটু চেস করলে ভালো হয়। এটা কি আপনার রিয়েল সিগনেচার? শেষ পয়েন্টটি পড়ে নেওয়া যাক। মাত্র 2 দিন পর ইরফান স্যার ইএলসির বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা শুনলেন। সেই জন্য 24শে মার্চ 2020 তিনি মুস্তু স্যার এবং মোহাম্মদ স্যারকে বের করে দেন। ছাত্রদের ক্লোজ গ্রুপে এই বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছিল। আশ্চর্যজনকভাবে সালমান স্যার নিজেই ইএলসি ছেড়ে দেন কোনো রকম আলোচনা ছাড়াই, অথচ তিনি ডিসেম্বর পর্যন্ত ইএলসিতে থাকার কথা দিয়েছিলেন ইরফান স্যারের কাছে এবং ফেসবুকে লেফট জব ফ্রম ইএলসি পোস্টও করেন তিনি কি এই জন্য ক্ষমা চেয়েছিলেন যাতে ইএলসি তাকে বের না করে এবং তিনি যাতে বলতে পারেন নিজেই ইএলসি ছেড়েছে?
যেহেতু ফেসবুকে স্যাক অপশন বলে কিছু নেই, তাই সালমান স্যারকে অনুসরণ করে মোহাম্মদ স্যার এবং আহমেদ স্যারও তাদের টাইমলাইন থেকে একটি করে লেট জব পোস্ট নিয়েছেন। এটি অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তাদের পাবলিক লেফট জব পোস্টের কারণে ইএলসি তার পাবলিক পেজ থেকে তাদের লেফট জবের পেছনের কারণটি পোস্ট করতে এবং সত্যকে সবার কাছে স্পষ্ট করতে বাধ্য করেছিল। এক সপ্তাহ পরে এই শিক্ষকগণ অগমেন্টা নামে একটি নতুন কোচিং খুললেন। আশ্চর্যজনকভাবে আহমেদ স্যারও তাদের দলে ছিলেন এবং মোহাম্মদ স্যার ফিজিক্সের পাশাপাশি ম্যাথও পড়ানো শুরু করলেন। তাদের কোচিং খোলার পরপরই তারা বেশিরভাগ অভিভাবক ছাত্রদের ডেকে নিয়ে ইরফান স্যার এবং ইএলসির বিরুদ্ধে বিভিন্ন গুজব ও মিথ্যা প্রচার করার চেষ্টা শুরু করলেন। যদি আমি বলে দিতাম ইরফান যাই হোক আমি তোমার সাইডে, আজকে আমি ইএলসি তে থাকতাম, বাট যেহেতু আমি বলছি না আমি স্টুডেন্টদের পরে বের হন, আমি এগেন্সটে ছিলাম থেকে বের করা হয়েছে, মোহাম্মদ এগেন্সটে ছিল থেকে বের করা হয়েছে, সালমান এগেন্সটে ছিল থেকে বেরোছে, মুস্তো এগেন্সটে ছিল থেকে বেরোছে। এবার শুধু বের করলেই হয় না, যে টিচারদেরকে বের করবে ওই টিচারের কিছু ফ্যান ফলোইং থাকে, ওদেরকে নিয়ে টিচার বের হয়। কথা ইএলসি 100 স্টুডেন্ট বের হয়ে যাওয়া মানে ইএলসি ধ্বংস হয়ে যাওয়া। তো ঠিক আছে দাঁড়া, আমি তো বেরোবো না তোদেরকে বের করুন, আমার গায়ে কিছু দাগ লাগছে তোদের গায়ে দাগ লাগাই দিব, এই প্ল্যান করে আমাদেরকে ফাঁসা দিছে। এবার দেখো কেমনে দাগ লাগেছে। ফোন রাখার পর তুমি 10 মিনিট খালি বাথরুমে মাথায় পানি দিবা। মুমিন স্যার আল্লাহ বিল্লাহ মানুষ, নামাজ কালাম, স্টুডেন্টের সাথে কোনো কানেকশন নাই, মেয়েদের ছেলেদের সাথে কানেকশন নাই। তো মহিন ভাই উইক পয়েন্ট কি? মহিন ভাই উইক পয়েন্ট হচ্ছে মহিন ভাই ওয়াদা খেলাফি করবে না, ধোঁকা দিবে না। মহিন ভাই কি বানাইছে? কনস্পিরেসি করে ইরফানকে তার বুদ্ধি থেকে সরানোর প্ল্যান করেছে। যার যেখানে উইক পয়েন্ট ছিল ওখানে ধরেছে। মহিনকে কি বললে মহিন আকাশ থেকে পড়ে যাবে, ষড়যন্ত্রকারী মহিন পড়ে গেছে। আমিদরে কি বললে আমি আকাশ থেকে পড়ে যাবো, আমিদ স্টুডেন্টের সামনে আমিদের খারাপ করে দাও, আমিদ পড়ে গেছে, শেষ। এই দাবিগুলো সত্য হিসাবে উপস্থাপন করা হয়েছে অধিকাংশ ছাত্র ও অভিভাবকের পক্ষপাতের কারণে। মানুষের আবেগ নিয়ে খেলা শুরু করে তারা। নেহা এখনো তাদের ট্রাম্প কার্ড এবং তাদের ব্যবসার প্রধান হাতিয়ার। অতএব এই 4 বিশ্বাসঘাতকরা সহজেই তাদের নতুন কোচিংয়ে তাদের সাথে যোগ দিতে অধিকাংশ শিক্ষার্থী এবং অভিভাবকদের বোঝান। যেহেতু এটি একটি বিতর্কিত বিষয়, তাই কেউই ইরফান স্যারের কাছ থেকে কোনো ব্যাখ্যা চায়নি এবং তাকে দোষী মনে করে। ইএলসি থেকে বের করে দেওয়া শিক্ষকদের সাথে আরেকটি কোচিং খোলার মাধ্যমে আবার বিশ্বাসঘাতকতার জন্য সালমান স্যারকে ফোন করেন ইরফান স্যার। তুই যখন আমারে বলছস আমি তোর জায়গায় থাকলে আহমেদ ভাইয়ের সাথে কাজ করতাম না জীবন, অবশ্যই কাজ। Why are you working right now with him? না নো, এখন আমি আহমেদ ভাইয়ের জন্য কাজ করতেছি না, কার জন্য? আহমেদ ভাইয়ের জন্য কাজ করতেছি। কার জন্য? ঠিক আছে, আমি নিজে জানি না কার জন্য কাজ করতেছি। ইটস মাই পার্সোনাল ম্যাটার, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দিস। কার জন্য? আহমেদ ভাইয়ের জন্য কাজ করতেছি। কার জন্য? ঠিক আছে, আমি নিজে জানি না কার জন্য কাজ করতেছি। ইটস মাই পার্সোনাল ম্যাটার, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দিস। আমাদের যখন সবকিছু সর্ট আউট হয়েছে তারপর কি হইলো? তারপর হঠাৎ করে মোহাইমিনুকে বের করে দিলি, মুস্তাফাকে বের করে দিলি। তারা ভিতরে কি করতেছিল আমাকে বলো? তারা কি রুম করতেছিল না? শোনো, খোঁজার কথা হইছে এক জিনিস, খোঁজা হইছে এক জিনিস, হ্যাঁ, দুইটা এক কথা না। তো খোঁজার কথা কেন আসছে এখানে? কেন সেপারেটের কথা আসছে? আমি তো ইএলসি কে কখনো ভাঙাভাঙির প্ল্যান করি নাই। ঠিক আছে, তাই ইরফান স্যার কখনোই ইএলসিকে আলাদা করতে চাননি। যাই হোক, তারা ইএলসি ছেড়ে যাওয়ায় এবং তাদের কোচিং খোলার পরিকল্পনা করছিল, এমনকি আইনজীবীর মাধ্যমে পারস্পরিকভাবে সমাধান করার পরেও। তাই ইরফান স্যারের কাছে এই শিক্ষকদের বের করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আগেও আমরা ডিসিশন নিয়েছি, আমরা ইএলসি ফাঁস করে ছেড়ে দিতাম, কিন্তু আমরা ছাড়ি নাই কেন জানো? জাস্ট একটা জিনিসের জন্য, এই যে মেয়েদের যে ক্যান্ডিডেট গুলো ছিল আমরা আসলে জানতাম না যে লকডাউনের জন্য সব অফ হবে। সত্যি কথা 5-10 আর তোমাদের কথা চিন্তা করি না হলে সত্যি কথা আমি ছেড়ে দিতাম, আমরা সবাই ছেড়ে দিতাম। আমি তো ইএলসি কে কখনো ভাঙাভাঙির প্ল্যান করি নাই। কল্পনা করুন আপনি ইরফান স্যার, আপনি শুরু থেকে একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং ছাত্র সংগ্রহ থেকে শুরু করে ভালো ভালো শিক্ষক নিয়োগ দিয়েছেন। আর যখন আপনি সফল, তখন কয়েকজন সুবিধাবাদী আপনাকে প্রথমে অপবাদ দেয় এবং তারপর আপনার ছাত্রদেরকে বিভ্রান্ত করে শুধুমাত্র আপনার প্রতিষ্ঠান থেকে তাদের নতুন প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য, শুধুমাত্র লোভের উপর ভিত্তি করে। তাহলে আপনি কি করবেন? তুই কি মনে করতেছিস আমরা কি তোর ব্যাপারে কি মানে উল্টা পাল্টা কথা সরেছি ওই দিনের পর থেকে? তুই মনে করো আমি এনিমি, ভাই এরা আমার কিছু করার নেই।